প্রতিটি খুনের পিছনে কোনো না কোনো গল্প থাকে, আর প্রতিটি গল্পের পিছনে লুকিয়ে থাকে এক রহস্যময় খুনি। সাধারণত এসব গল্পে আমরা দেখি একজন চৌকস পুলিশ অফিসার ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করে, কিন্তু আজ যে গল্প বলতে যাচ্ছি সেটা একদমই উল্টো। এই গল্পে যে খুনের তদন্ত এসেছে সে নিজেই এক সাইকো, এমন এক সাইকো যার কাছে কেস সলভ করাটাই নেশা, আর তার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। তার কাছে নেই কোনো নিয়ম, নেই কোনো আইন। সে এতটাই ভয়ানক যে আপনার কল্পনাকেও হার মানাবে। হ্যালো ফ্রেন্ডস, বলছি 2025 সালে তেলুগু ভাষায় নির্মিত ক্রাইম, সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর মুভি হিট দ্য থার্ড কেসের কথা। মুভির লিড রোলে রয়েছেন ন্যানি, আর এই মুভিটি দেখার জন্য এতটুকুই যথেষ্ট। মুভির স্টোরি নিয়ে কিছু বললেই সেটা স্পয়লার হয়ে যাবে, তাই আমি কোনো স্পয়লার না দিয়ে সোজা এক্সপ্লেনে চলে যাচ্ছি। তেলেঙ্গানা স্টেটে নিজের জীবন বাজি রেখে সাহসিকতার সাথে দুর্বৃত্তের সাথে লড়াই করে সাধারণ জনগণকে বাঁচাতে গিয়ে এসিপি ধানিয়া মারা গেছে, তাই এসিপি ধানিয়াকে মোস্ট ভিভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। অন্যদিকে যে ডিপার্টমেন্টে এসিপি ধানিয়ার মতো একজন পুলিশ অফিসার কাজ করত, সেই ডিপার্টমেন্টেরই আরেক অফিসার এসপি অর্জুন সরকার, তাকে একজন ক্রিমিনাল বলে আখ্যা দেওয়া হচ্ছে। আজ অর্জুন সরকারের কেসের প্রথম হিয়ারিং। অর্জুন যে ক্রাইম করেছে সেটা আনএক্সপ্লেনেবল ক্রাইম, তাই এভিডেন্স কালেক্ট করতে কিছু সময় লাগবে। সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুরোধ করে অর্জুনকে যেখানে রিমান্ডে রাখা হচ্ছে সেখানে সিকিউরিটি প্রবলেম আছে, তাই অর্জুনকে যেন সেন্ট্রাল জেলে রাখা হয়। তাই কোর্টের নির্দেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অন্যদিকে এক মা তার 9 মাস বয়সী বাচ্চার কিডন্যাপিং এর জন্য কমপ্লেইন নিয়ে থানায় এসেছে, আর সে যে ব্যক্তির বর্ণনা দিচ্ছে অনেকটা অর্জুনের সাথে মিলে যাচ্ছে। এদিকে অর্জুন জেলে আসার পর থেকেই সবার নজরই অর্জুনের দিকে, কারণ এখানে অর্ধেক আসামিকেই সে জেলে পাঠিয়েছে। কেউ তো আবার তাকে খুন করার জন্য চেষ্টা করছে। তবে স্যামুয়েল নামে জেলে থাকা এক প্রভাবশালী কয়েদি অর্জুনকে তার সাথে নিয়ে যায়। স্যামুয়েল অর্জুনের সেফটির জন্য অর্জুনকে একটি চাকুও দেয়, আর সাথে জানতে চায়, তুমি তো পুলিশ অফিসার, এখানে কিভাবে আসলে? তাহলে চলুন সেই উত্তরটাই আগে জেনে আসি। সিন কয়েক মাস আগে চলে যায়। অর্জুনকে
এই বিয়ের সাইটে তার নামে প্রোফাইল খুলে মৃদুলার সাথে চ্যাট করেছে। এজন্য অর্জুন মৃদুলাকে সত্যি কথাটা বলে দেয় যে গত রাতে তোমার সাথে আমি চ্যাট করিনি, আমার বাবা করেছে, আর আমাকে ফাঁসানোর জন্য সে এমনটা করে। তবে অর্জুন এটাও বলে আমি তোমার ফটো দেখিনি, দেখলে আমি করতাম। আর অর্জুন সত্যি বলায় মৃদুলার এই ব্যাপারটি খুব ভালো লেগে যায়। এই জন্য মৃদুলা অর্জুনকে কফি অফার করে, আর এরপর তার রেস্টুরেন্টে বসে কথা বলে। আর অর্জুন যেভাবে কথা বলছিল, অর্জুনের কথা শুনে মৃদুলা বলেই বসে, তোমাকে মনে হয় তোমার মা বড় করেনি, তোমার বাবা বড় করেছে, কারণ কোন সিচুয়েশনে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি সেটা জানো না। এগুলো সন্তানেরা মায়ের কাছ থেকে শিখে। অর্জুন তার মায়ের ব্যাপারে বললে মৃদুলা বলে, তোমার যদি কোনো সমস্যা না থাকে আমি তোমাকে শেখাতে পারি। মৃদুলা তখন জানতে চায়, সানসেট পর্যন্ত কি তুমি ফ্রি আছো? অর্জুন বলে, সানসেট কেন, সানরাইজ পর্যন্ত আমি ফ্রি। এরপর দুজনেই বিচে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার পর এখানে ওখানে ঘুরে বেড়ায়। দুজনকে খুবই পছন্দ হয়েছে। এরপর অনেক রাত পর্যন্ত ঘুরে অর্জুন মৃদুলাকে তার বাড়িতে ড্রপ করে দেয়। তবে অর্জুন যখন বিদায় নিচ্ছিল, অর্জুন মৃদুলাকে কিস করতে যাচ্ছিল। তবে মৃদুলা বাধা দিয়ে বলে, এত লোভী না হয়ে পরের জন্য বাঁচিয়ে রাখো। এরপর অর্জুন চলে আসে, আর অর্জুন এসেই দেখে তার বাবা অন্য একটি বিয়ে সাইটে প্রোফাইলে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তবে অর্জুনকে খুশি খুশি দেখে অর্জুনের বাবাও কিছুটা আঁচ করতে পারছিল। সিন চলে যায় পরবর্তী দিনে। গত দিনের মতো অর্জুন আজও অন্য একটি লোককে খুন করতে জঙ্গলের মধ্যে এনে ঝুলিয়ে রেখেছে। তবে ক্যামেরাটা অন করে অর্জুন যখনই তার গলা কাটতে যাবে, তখনই বর্ষা এসে তাকে গান পয়েন্ট করে। কারণ অর্জুনের ব্যবহারে বর্ষার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, তাই বর্ষা সারাক্ষণ অর্জুনকে ফলো করে এসেছে। কিন্তু অর্জুন খুব চতুর, অর্জুন খুব সহজেই বর্ষার থেকে গান কেড়ে নেয়। এরপর বর্ষাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা বলে, তোমাকে প্রথম দিন দেখে আমার সন্দেহ হচ্ছিল, এভাবে তুমি মানুষদের ধরে এনে খুন করছো, তুমি সাইকো, তুমি পুলিশ হওয়ার যোগ্য নও, আমি তোমার নামে রিপোর্ট করব। তখনই অর্জুন এসে বলে, আমার নামে রিপোর্ট করে যদি আমাকে জেলে পাঠাও, তারপরও খুন হতে থাকবে। আর এখান থেকেই সিন চলে যায় কয়েক মাস পূর্বে। অর্জুনের পোস্টিং তখন জম্মু কাশ্মীরে। শ্রীনগরে একটি খুনের খবর পেয়ে অর্জুন সেখানে যায়। আর এ হচ্ছে এসিপি রবি। এখানের খুনটাও সে একই প্যাটার্নে, যে প্যাটার্নে অর্জুন খুন করছে।
কারোর সাথে কারো কোনো কানেকশন নাই। অর্জুনের ধারণা যতগুলো কেস রেজিস্টার হয়েছে ততগুলো আমরা জানতে পেরেছি, এর বাইরেও আরো অনেক থাকতে পারে, আর সবগুলো খুন করা হয়েছে একই প্যাটার্নে। তাই খুনের পিছে নিশ্চয়ই কোনো মোটিভ আছে। এজন্য অর্জুন এই কিলারের থেকে কথা বের করার চেষ্টা করছিল, কিন্তু কিলার কোনোভাবেই মুখ খুলছে না। অর্জুন কার্ডির ফটো দেখায়, তারপরও কিলার কোনো কথা বলছে না। তখন প্যারামিলিটারি ফোর্সের একজন সদস্য এসে জানায় তাদের কাছে তথ্য এসেছে এই থানায় মাস্ট অ্যাটাক হবে, তার মানে এই ছেলেকে ছাড়াতেই থানায় অ্যাটাক করা হবে। এজন্যই তাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে। অর্জুন এই কিলারকে শ্রীনগর ট্রান্সফার করে দিতে বলেছিল, কিন্তু তার জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে, আর সেই পারমিশন নিতে নিতে 2 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু তাদের হাতে তো এত সময় নেই। আবার ঠিক সেই সময় ওই কিলার সেলের ভিতর থেকে ইশারা বোঝাচ্ছিল অর্জুনরা তার একটি চুলও ছিঁড়তে পারবে না। তাই অর্জুন ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই ওই কিলারকে নিয়ে রওনা হয়ে যায়, আর পথের মধ্যে তাদের উপর অ্যাটাক হয়। কিন্তু অর্জুন খুব সাহসের সাথে এবং বুদ্ধির সাথে তার স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে ওই অ্যাটাককে ব্লক করে দিয়ে ওই কিলারকে নিয়ে শ্রীনগর চলে আসে। আর শ্রীনগর ফিরে দেখে শ্রীনগর স্থানীয় বাসিন্দারা অর্জুনের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আর কার্নিকার সাথে দেখা করলে কার্নিকাও জানায় অর্জুন যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে তার মধ্যে 2 জন আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিস্ট। তাই এখন সমস্যাটা পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। ভয় হচ্ছে এদের মধ্যে যদি কারো কিছু হয়ে যায় তখন সমস্যা আরো বড় হয়ে দাঁড়াবে। কিন্তু অর্জুন কার্নিকাকে বোঝায় 13টি মার্ডার হয়ে গেছে, 2 জনকে আমরা কাস্টডিতে নিয়েছি, এদের খুনের প্যাটার্ন যেহেতু এক, তাই এদের মধ্যে কোনো একটা লিঙ্ক থাকতে পারে। কার্নিকার কথা যেটাই থাক না কেন খুব তাড়াতাড়ি বের করতে হবে। এজন্য অর্জুন কাজে লেগে পড়ে। অর্জুন রবিকে নির্দেশ দেয় কার্ডির বাড়ি তল্লাশি করো, দেখো ওদের 2 জনের মধ্যে কোনো কমন লিঙ্ক পাওয়া যায় কিনা। তবে কার্ডির বাড়ি তল্লাশি করে কার্ডির বেশ কয়েকটি আইডি পাওয়া যায়, আর কয়েকটি ছুরি পাওয়া যায়। ওই ছুরিগুলির মধ্যে একটি ছুরিতে সিটি-কে লেখা থেকে অর্জুনের একটু সন্দেহ হয়, কারণ এটা কোনো সাধারণ বিষয় হবে না। এজন্য অর্জুন ছুরিটি তার সাথে নিয়ে যায়। আর এখান থেকে অফিসে ফিরেই দেখে অফিসের সামনে আরো বড় প্রোটেস্ট হচ্ছে। এবার বিক্ষোভকারীরা অর্জুনের
সেগুলো প্রকাশ করতে পারে না। আর তাদের এই প্রকাশ করার মাধ্যম হিসেবেই ডার্ক ওয়েবে এই সিটিকে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। সেখানে তারা টর্চার করে, খুন করে, ভিডিও করে আপলোড করছে। আর এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একই মানসিকতার, মানে বিকৃত মানসিকতা সবাইকে একত্র করা। মানে সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে সিরিয়াল কিলার বা সাইকো কিলারদের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রবি জানতে চায়, তাহলে সেম প্যাটার্নে খুন করে ভিডিও কেন আপলোড করছে? অর্জুন বলে, ওই ওয়েবসাইটে মেম্বার হওয়ার জন্য, তাদের আস্থা অর্জন করার জন্য প্রত্যেককে এই প্যাটার্নে ভর্তি করে খুন করতে হয় এবং সে ভিডিও করে ওই ওয়েবসাইটে আপলোড করতে হয়। আর কিভাবে খুন করতে হবে, কোন প্যাটার্নে খুন করতে হবে, কোন কোন অর্গান বের করতে হবে, কিভাবে সেটা প্রিজার্ভ করতে হবে, এই সব কিছু এই ওয়েবসাইটে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার পরেই তারা এই গ্রুপের মেম্বার হতে পারে। তবে সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে, এই গ্রুপে যত মেম্বার আছে তাদের জন্য বছরে একবার অ্যানুয়াল মিটের আয়োজন করা হয়। সেখানে তারা সবাই দেখা করে। তাই এই ওয়েবসাইটকে রান করছে, কি কারণে রান করছে, আর এই অর্গানগুলো কোথায় যাচ্ছে, আর বছরে একবার তারা কোথায় মিট করছে, অর্জুনকে এখন সেই বিষয়গুলো জানতে হবে। এরপর এই ওয়েবসাইটটি এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে রান করা হচ্ছে, সাইবার সেল সেই বিষয়টি তথ্য বের করার চেষ্টা করে, কিন্তু মাল্টিপল সার্ভার থেকে ওই ওয়েবসাইটটি ইউজ করায় এক্সাক্ট লোকেশন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। এদিকে বাইরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেই চলছে, আর এর জন্য তথ্য বের করার জন্য ওই দুই কিলারকে টর্চার শুরু করে। আর এর মধ্যে খবর আসে হসপিটালে ওই 5 জনের একজন মারা গেছে। তাই কার্নিকা দ্রুত অর্জুনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু অর্জুন তা না করে ওই বিহারের ছেলেটিকে টর্চার শুরু করে। আর কাদ্রিও অর্জুনের টর্চারের ভয়ে পাশে দাঁড়িয়ে থাকা এসআইয়ের গান নিয়ে নিজের মাথায় শুট করে দেয়। হসপিটালে একজন আর কাস্টডিতে একজন, দুজনের মৃত্যু হয়। আর তাই অর্জুনকে ইমিডিয়েটলি শ্রীনগর থেকে বিশাখাপট্টনমে ট্রান্সফার করে দেওয়া হয়। সিন প্রেজেন্টে আসে। অর্জুন বর্ষাকে বলে, ওই লোকগুলোকে আটকাতে তারা কোথায় দেখা করছে, কি জন্য করছে, আর তাদেরকে ধরতে এই গ্রুপের মেম্বার হওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর এই জন্যই অর্জুন ওই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করেছে। কিন্তু বর্ষার কথা, এজন্য আপনি নিরীহ মানুষদের জীবন নিবেন? কিন্তু অর্জুন জানায়, বর্ষা যাকে নিরীহ ভাবছে, সে 8 বছর একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আর আগের খুনটি যাকে করেছিল সে ছিল একজন ক্রিমিনাল। তাই অর্জুন কোনো নিরীহ মানুষকে খুন করেনি। এরপর অর্জুন বর্ষার সামনেই ওই ব্যক্তির গলা কেটে তাকে খুন করে। আর এই সব কিছু জানার পর বর্ষা অফিসে গিয়ে ডার্ক ওয়েব থেকে ওই সিটিকে ওয়েবসাইট ভালো করে পর্যবেক্ষণ করে অর্জুনকে একটি ভিডিও দেখায়, যেটা জোরাবার সিং নামে একজন আপলোড করেছে। বর্ষা বলে, এই খুনটি যে প্লেসে করা হয়েছে সেখানে আমার কয়েক সপ্তাহ পোস্টিং ছিল। অর্জুন বলে, খুন তো হয়ে গেছে, এই ভিডিও দেখে লাভ কি? বর্ষা বলে, এই খুনটি যে করেছে সে শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেছে, তার মানে আরেকটি ভিডিও আপলোড করতে তাকে আরো একটি খুন করতে হবে। আর জোরাবার হয়তোবা আজ হোক কাল হোক
কথা বলতে চাচ্ছিল, কিন্তু অর্জুনের কথা বলার কোনো ইচ্ছাই নেই। এরপর অর্জুন তখন দরজার সামনে দাঁড়িয়ে স্মোক করছিল। তখন মৃদুলা অর্জুনের কথা বলতে বাধ্য করে। অর্জুনের কথা, নাগেশ্বর আমাকে ফলো করতে বলেছিল, এই জন্য তুমি আমার সাথে দেখা করেছো, তাই না? আর তুমি যা কিছু করছো সবকিছু নাটক। কিন্তু মৃদুলার কথা, এমনটা তুমি কেন ভাবছো? তোমার সাথে তো আমার 4 বছর আগে দেখা হয়েছে। আর এরপর আমরা জানতে পারি মৃদুলা যখন তার বোনকে নিয়ে ভাইজাগ শহরে মর্নিং ওয়াকে বের হয়েছিল, তখন এক লম্পট মৃদুলার বোনের সাথে বাজে ব্যবহার করেছিল। আর এটা দেখি অর্জুন লম্পটটাকে বেদম পিটিয়েছিল। সেদিনই মৃদুলা প্রথম অর্জুনকে দেখেছিল আর পুলিশ অফিসার হওয়ার শপথ নিয়েছিল। এরপর মৃদুলা যখন পুলিশের চাকরি পেয়ে ট্রেনিং গিয়েছিল, তখন অর্জুনকে গেস্ট স্পিকার হিসেবে তাদের ট্রেনিং সেন্টারে ইনভাইট করে আনা হয়েছিল। আর সেখান থেকেই মৃদুলা অর্জুনকে পছন্দ করতে শুরু করেছিল। আর মৃদুলা অর্জুনের রুলস সম্পর্কে আগে থেকে জানতো যে অর্জুন ডিপার্টমেন্টে কাউকে বিয়ে করবে না। এর জন্যই মূলত মৃদুলা অর্জুনের কাছে তার পরিচয়টা গোপন রেখেছে। তবে এই সব কিছু জানার পর অর্জুন এখন বুঝতে পারছে মৃদুলা তাকে ফলো করার জন্য সব করেনি, মৃদুলা বাস্তবে তাকে ভালোবাসে। আর এরপরই তারা পরবর্তীর জন্য যে বিষয়টা বাঁচিয়ে রেখেছিল সে কাজটা সেরে ফেলে। আর এরপর স্টেশনে আসার একটু আগেই অর্জুন মৃদুলার কাছে জানতে চায়, তুমি আর কিছু বলতে চাও? মৃদুলা বলে দেয়, আমি সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারা দেখতে চাই, তোমার ছবি নয়। এরপর সিটিকের ইনস্ট্রাকশন মতন পরবর্তী স্টেশনে অর্জুন নেমে যায়। আর তাদের কথা মতো অর্জুন তার মোবাইল ফোন এবং ওয়ালেট ডাস্টবিনের মধ্যে ফেলে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে যায়। মৃদুলার 500 মিটার দূরে ওই গাড়ির পাশে থেকে অর্জুনের উপর নজর রাখছে। সবকিছু তাদের প্ল্যান মতোই হচ্ছিল। তবে সমস্যাটা তখনই বাদে যখন অর্জুনকে পিক করতে একসাথে 3টা গাড়ি এসে থামে। অর্জুনকে কোন গাড়িতে ওঠানো হয়েছে মৃদুলারা কিছুই বুঝতে পারছে না। এই জন্য মৃদুলারা 3টা গাড়িকেই ফলো করতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পর গাড়িগুলো আলাদা আলাদা রাস্তায় ঢুকে যায়। আর মৃদুলা একটি পয়েন্টে দিবাকরকে এবং আরেকটি পয়েন্টে বর্ষাকে নামিয়ে অন্য গাড়িকে ফলো করতে থাকে। এরপর 3টি গাড়ি 3টি জায়গায় গিয়ে থামে। মৃদুলা দিবাকর আর বর্ষার সাথে কন্ট্যাক্ট করে। তারা ধারণা করে 3টি জায়গার কোনো একটি জায়গা হয়তো বা অর্জুনকে আনা হয়েছে, তাই লোকাল পুলিশ আসা পর্যন্ত তারা অপেক্ষা করবে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই অর্জুন 3টি জায়গার কোনোটিতেই নেই, কারণ অর্জুনকে তারা ওই 3টি জিপের একটিতে না তুলে সেখান থেকে অর্জুনের চোখ মুখ ঢেকে তাকে জঙ্গলের ভিতর দিয়ে অন্য পাশে অন্য একটি রাস্তায় এনে আরেকটি সাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত ওই 3টি গাড়ি পুলিশকে বোকা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে। তারা অর্জুনকে অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের মধ্যে একটি বার্মিজ প্যালেসে নিয়ে যায়। সেটা বহুদিন যাবৎ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর পৌঁছানো মাত্রই আলফা নিজে এসে অর্জুনকে রিসিভ করে। আর আলফা জানায় এই পরিত্যক্ত ভবনটি 150 বছর আগে বার্মিজ রয়্যাল প্যালেস ছিল। এরপর অরুণাচল সরকার এই প্যালেসটিকে হসপিটাল হিসেবে ব্যবহার করছিল। তবে গত 40 বছর যাবৎ এটি পরিত্যক্ত পড়েছিল। এজন্য প্রতি বছর তারা এখানে মিটআপের অ্যারেঞ্জমেন্ট করে। কথা বলতে বলতে আলফা অর্জুনকে একটি রুমে নিয়ে আসে আর কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে আসতে বলে। অর্জুন রুমে ঢুকেই দেখে তার জন্য একটি হোয়াইট স্যুট রাখা। এদিকে লোকাল পুলিশের ফোর্স চলে এসেছে। অর্জুনকে কোন প্লেসে রাখা হয়েছে বর্ষা যেহেতু স্পষ্ট বুঝতে পারছে না, তাই বর্ষা চাচ্ছে একসাথে 3টি প্লেসে রেড করতে। কিন্তু নাগেশ্বর বর্ষাকে এত তাড়াহুড়া না করে অপেক্ষা করতে বলে। এদিকে অর্জুন রেডি হয়ে গেছে। আর অর্জুনের মতো এই গ্রুপে নতুন আরো 4 জন মেম্বার আছে, তারা আজকে এসেছে। তাই আলফা 5 জন নতুন মেম্বারকে
অর্জুনকে থামিয়ে দেয়। মূলত অর্জুন যে রেডিও ডিভাইসটি সেখান থেকে নিয়ে এসেছিল তার বাকি অংশ এখানে থাকা এক সদস্যর রুমে রেখে এসেছিল। আর সেটা যেহেতু ওই রুমে পাওয়া গেছে তাই আলফারা ধারণা করছে অর্জুন পুলিশের লোক নয়, যার রুমে পাওয়া গেছে সেই পুলিশের লোক। তবে সে যেহেতু মারা গেছে তাই অর্জুনকে এখন আর নিজের পরীক্ষা দিতে হবে না। কিন্তু অর্জুন আলফাকে বলে, তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। তোমার উপর ভরসা করে খুন করে সেই ভিডিও তোমাকে দিয়েছি। তোমার এখানে তো কোনো প্রাইভেসি নেই। তুমি বলছো নতুন যে সদস্য এসেছে তাদের ভিতর একজন পুলিশ, আবার ধরে আনা পুলিশ সদস্যকেও মারতে বলছো। সামনে যারা রয়েছে তাদের মধ্যে যে কেউ পুলিশ সদস্য হতেও পারে, তার কি গ্যারান্টি আছে? অর্জুন দিবাকরকে দেখিয়ে বলে, একে যদি মেরে ফেলি তাহলে আমরা তথ্য বের করবো কার কাছ থেকে, কি করে? আলফা শো এখানে সবার আস্থা অর্জন করতে অর্জুন তার টেকনিক কাজে লাগিয়ে দিবাকরের পুরো বডিতে লক করে দেয়। আর এই টেকনিকটাকে সবাই মুগ্ধ। দিবাকরের থেকে তথ্য বের করতে অর্জুনকে 1 ঘন্টা সময় বেঁধে দেয় আলফা। আর এই সুযোগে অর্জুন দিবাকরকে নিচ দিয়ে আবার ঠিক করে দেয় এবং দিবাকরকে বলে, এরপর কি হতে চলেছে আমি কিছুই বলতে পারবো না, তবে এখানে থাকা আর একজন মানুষের জীবিত যেতে দেওয়া যাবে না। আমি বাইরে থেকে প্ল্যান বানাবো। সবার ফোকাস যখন আমার দিকে থাকবে তখন দিবাকর সবাইকে নিয়ে করিডোরে চলে আসবে, বাকিটা এরপর দেখা যাবে। দিবাকর বলে, স্যার এখানে 105 জন সদস্য, সবাই সাইকো, কি করে সম্ভব? অর্জুনের কথা, করিডোরটা মাত্র 5-6 ফিটের, একসাথে একজনের বেশি অ্যাটাক করতে পারবে না। একবার কোনো রকমে করিডোর ক্রস করতে পারলে বক্সিং এরিয়া, তারপর মেইন লবি, আর মেইন লবি থেকে বের হতে পারলে জঙ্গল। দিবাকর বলে, স্যার এটা কি সম্ভব হবে? অর্জুন দিবাকরকে বলে, আমি কখনো ইউনিফর্ম পরি না। সিভিল ড্রেস থেকে আমার মনে হয় আমি সবসময় ইউনিফর্মে আছি। তোমাকে সহ এখানে সকল ভিকটিমদের সেফভাবে বের করে আনা আমার দায়িত্ব, আর এরপর ওদের সেখান থেকে সেফ জায়গায় নিয়ে যাওয়া তোমার দায়িত্ব। কিন্তু দিবাকর বলে, স্যার তাহলে আপনার কি হবে? অর্জুন বলে, আমি ওদের আটকাবো, দেখা যাক না স্কোর কত হয়। অর্জুন সেখানে থাকা বন্দীদেরও বলে দেয়, আজকে তোমরা তোমাদের জীবনের জন্য দৌড়াবে। এরপর অর্জুন বাইরে এসে আলফাকে বলে, ও হিট টিমের সদস্য, 3 বছর ধরে সিটিকের উপর স্টাডি করেছিল, তবে সিটিকের কোনো মেম্বারের সাথে ওর কোনো লিঙ্ক নেই, তাই ভয়ের কোনো কারণ নেই। অন্যদিকে মৃদুল আর বর্ষা 2 টিমে বিভক্ত হয়ে জঙ্গলের 2 দিক থেকে তল্লাশি করছে। আর তল্লাশি করতে করতে মৃদুলা কিছু পাইপ দেখতে পায়, আর সেই পাইপটা জঙ্গলের ভিতর যেতে দেখে একটি ওয়াকিটকিতে সিগন্যাল দিচ্ছিল। মৃদুলা ওয়াকিটকি চেক করে, ওয়াকিটকিতে 155 ফ্রিকোয়েন্সি সেট করে দেখে এই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আসছে, আর এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। আর মৃদুলা ভালো করে জানে অর্জুন একজন রেডিও এক্সপার্ট, তার মানে অর্জুনই হয়তো তাদের সংকেত পাঠাচ্ছে। এই জন্য ফ্রিকোয়েন্সি যেদিক থেকে আসছে, মানে যেদিকে গেলে শব্দ বাড়ছে, মৃদুলা সেদিকে যেতে শুরু করে। আর এদিকে চলছে অন্য এক ঘটনা, মানে সিটিকের আজকের অ্যানুয়াল মিটে এমন কিছু হতে চলেছে যা এই পর্যন্ত আর হয়নি। মানে বর্বরতারও একটি সীমা থাকে, বাট তারা আজ যা করতে যাচ্ছে সেটা বর্বরতাকেও হার মানাবে। এই জন্য তারা 9 মাসের এক বাচ্চাকে নিয়ে এসেছে। আর মুভির প্রথমে আমরা এই বাচ্চার মাকে দেখেছিলাম যে পুলিশের কাছে তার মেয়ে কিডন্যাপিং এর কমপ্লেন নিয়ে এসেছিল। ওই সময় অর্জুনও সেখানে উপস্থিত ছিল, আর অর্জুন ওই মাকে কথা দিয়েছিল তার বাচ্চাকে সে উদ্ধার করে নিয়ে যাবে। এরপর সিটিকের একজন সদস্য যখনই ওই বাচ্চাকে মারতে আসছিল তখনই অর্জুন এক কোপে ওই লোকটির বডি মাথা থেকে আলাদা করে দেয়। সাথে সাথে দিবাকর ওই বন্দীদেরকে নিয়ে বেরিয়ে আসে। সিটিকের সকল মেম্বার এখন বুঝতে পারছে অর্জুনই আসল পুলিশ অফিসার। অর্জুন ওই বাচ্চাটাকে খাঁচার মধ্যে রাখতে বলে যাতে কেউ কিছু করতে না পারে। অন্যদিকে মৃদুলা ও বর্ষাও ফ্রিকোয়েন্সি টেস্ট করতে করতে জঙ্গলের গভীরে আসতে অর্জুনের সেই শকুনটি দেখতে পায়। মূলত অর্জুনের শকুনের সাথে ও রেডিও ফ্রিকোয়েন্সি সেট লাগিয়ে দিয়েছিল। আর এই শকুনটাই এখন মৃদুলাকে পথ দেখিয়ে ওই প্যালেসের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে অর্জুন এক এক করে সিটিকের মেম্বারদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে, প্রথম করিডোরের মধ্যে, এরপর বক্সিং রিং এর, এরপর লবিতে, এমন ভাবে মারছে ভাই রে ভাই। মানে মানে বর্বরতা কাকে বলে সেটা খুব স্পষ্ট করে এখানে নানি বুঝিয়ে দিয়েছে। আর নানির যে এক্সপেনশন, মানে ভয়ঙ্কর অবস্থা। এখানে কম করে হলো 5 থেকে 7 মিনিট একটা ফাইট আছে। আর এখানে নানির এক্সপ্রেশন গুলো আমি ছোট ছোট ক্লিপ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এদিকে অর্জুন তাদেরকে মেরে লবির শেষ পর্যায়ে চলে এসেছে, আর অন্যদিকে মৃদুলারাও ওই শকুনকে ফলো করতে করতে প্যালেসে এসে পৌঁছে গেছে। এদিকে অর্জুন মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, তবে অর্জুন লবির সামনের ওই দরজা ভেঙে দিবাকরদের আর বাচ্চাকে বের করে দেয়। আর দিবাকর যাওয়ার সময় অর্জুনকে ডাকছিল। অর্জুন তখন অন্যদের ফাঁদে পড়ে গেছে। অর্জুন শুধু বলে দেয়, সবাইকে বলে দিও অর্জুন সরকার নক আউট। আর এরপর অর্জুন তাদের হাতে ধরা পড়ে যায়। তবে তারা যখনই অর্জুনকে মারতে যাবে তখন সেখানে এসপি কৃষ্ণাদেবের এন্ট্রি হয়। মানে হিট সেকেন্ড কেসের হায়দ্রাবাদের HITর সে এসপি ছিল, সেই কৃষ্ণাদেব। কৃষ্ণা একজন একজন করে শুট করে মারতে থাকে, আর কৃষ্ণা অর্জুনকে বলে, আমি এদেরকে দেখছি, এদের মধ্যে তোমার কতজনকে জীবিত চাই? অর্জুন বলে 0। এরপর অর্জুন আর কৃষ্ণা দুজন এদেরকে মারতে থাকে। মৃদুলা আর বর্ষা তাদের টিম নিয়ে ভিতরে এসে শুট করতে থাকে। সাথে হিট দ্য ফার্স্ট কেসে যে অভিলাষকে দেখেছিলাম, সে অভিলাষও তার টিম নিয়ে চলে এসেছে। মানে পুরো হিট ফ্র্যাঞ্চাইজির দ্য ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস, মানে 3টা মুভিতে যেই সদস্যগুলো ছিল সবাই একসাথে ফাইট করছে। তবে সবাই যখন এই সদস্যদের মারতে ব্যস্ত, এই সুযোগে আলফা পালানোর চেষ্টা করছিল, কিন্তু মৃদুলা আটকাতে গেলে আলফা মৃদুলার গলায় ছুরি ধরে। তবে অর্জুন মৃদুলাকে একটি কমেন্ট দেওয়া মাত্রই মৃদুলা নিচ হতেই অর্জুন আলফার হাতে শুট করে দেয়। আর এরপর বাকি সদস্যরা এসে আলফাকে ঘিরে ফেলে। তখনও আলফা অর্জুনকে বলছে, মারার সময় যাকে মারছো তার মধ্যে ভয় বা পেইন না থাকলে যে মারছে সে স্যাটিসফাই না হতে পারে। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এর কোনোটা আমার মধ্যে নেই, তোমাকে আমি সেই স্যাটিসফ্যাকশন দিব না। তবে তখনই অর্জুন আলফাকে তার ছোট ভাইয়ের কথা বলে। মানে অর্জুন ওই জঙ্গলের মধ্যে যাকে মেরে রেখে এসেছিল সেই ছিল আলফার ছোট ভাই। আর অর্জুন তার পার্সে থাকা ফটো দেখে জানতে পেরেছিল। আর এটা শোনার পরেই আলফার চোখে মুখে অন্ধকার নেমে আসে। অর্জুন বলে, আমার জন্য এতটুকুই যথেষ্ট বলে আলফার মাথায় শুট করে দেয়। সিন চলে যায় কয়েকদিন পর। মৃদুলা বলছিল সবকিছু তো সমাধান হয়ে গেল, কিন্তু অর্গানগুলো কি হলো? তখনই নিউজে আসে অরুণাচল প্রদেশের ওই পুরাতন বার্মিজ বাংলোতে মানুষকে খুন করে তাদের অর্গান বের করে সুইডেনের হরমোজেনিক একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হতো। আর এটি হচ্ছে একটি সুইডিশ ফার্মা কোম্পানি। আর এই হরমোজেনিক ফার্মা কোম্পানি ইন্ডিয়ায় KTC কোম্পানি দ্বারা মানি লন্ডারিং এ কাজ করত। আর ওই KTC কোম্পানি রান করাতো স্যামুয়েল জোসেফ। আর এই স্যামুয়েল জোসেফই এই সিটিকে রান করাতো। কারণ মানুষকে টর্চার করে খুন করার সময় তাদের বডি থেকে একরকম হরমোন নির্গত হতো, যাকে মূলত অ্যান্থোসিন হরমোন বলা হয়ে থাকে। আর এই হরমোন দিয়ে হরমোজেনিক্স একটি ড্রাগ তৈরি করে। এই ড্রাগটি দিয়ে তারা সেক্স পিল তৈরির কাজে ব্যবহার করে। অনেক সময় যেমনটা শোনা যায় 70-80 বছর বয়সে বৃদ্ধ ব্যক্তিরাও বাচ্চা হয়েছে, তারা নতুন বিয়ে করেছে, বিভিন্ন মডেলদের সাথে তাদের যাওয়া আসা আছে। মূলত এই সকল বয়স্ক বিলিনিয়রদেরকে ফোকাস করে তাদের জন্য এই ভায়াগ্রাটি তৈরি করা হচ্ছিল। আর স্যামুয়েল জোসেফ এই ভায়াগ্রাটি